কূটনীতিটুকু তোমাদের দুজনের মাথায় না থাকলেও আমার মাথায় আছে চন্দ্রকেতু। সিংহাসন লাভের জন্য অধৈর্য হলে চলবে না। সিংহাসন লাভ করা এমন কিছু কঠিন কাজ নয়, তার চেয়েও ঢের কঠিন হলো তাকে ধরে রাখা। অবন্তীনগরের দুর্ভাগ্য যে তোমার মতো একজন মহারাজ পেতে চলেছে, যে সিংহাসন লাভ করলেও রাজ্য শাসন করতে পারবে কিনা সন্দেহ। তুমি আমার শত্রুপক্ষের সাথে হাত মেলাবে আর আমি চুপ করে থাকবো ভেবেছো তুমি? শোনো চন্দ্রকেতু, আমি যা করেছি ঠিকই করেছি। আমার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে নিখুঁতভাবে। মহারাজ মহারানী এমনকি ওই সন্দেহপ্রবণ বিদ্যাপতি পর্যন্ত বিশ্বাস করেছে আমাকে আমার অভিনয়ের গুণে। এই সুযোগের অপেক্ষায় তো আমি ছিলাম। প্রাসাদ থেকে বহু দূরে দুর্গম জঙ্গলে বিদ্যাপতিকে হত্যা করার মতো এত বড় সুযোগ আমি ছেড়ে দেব? অজামিল, কি বলছিস কি তুই? কেউ কোনো সন্দেহ করবে না তো? যেহেতু পূর্ব দিক বিপদ সংকুল আর গুরুদেব বলেছেন ওর মৃত্যু যোগ আছে, তাই ওকে এই মতো অবস্থায় হত্যা করলে কেউ কিছু সন্দেহ করবে না। তাই গুরুদেবের কথাই সত্যি হবে। তাই সব দিক ভেবেই আমি বিদ্যাপতির সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা তোরা বুঝবি না। আমি বুঝতে পারিনি অজামিল, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি ভেতরে ভেতরে ভাগ্নে, তোর নির্বোধ বাপ তোর ভবিষ্যতের জন্য কোনো ব্যবস্থাই করতে পারবে না। তাই তোর এই মামা সেই কাজটাই করতে যাচ্ছে। তোর সিংহাসনে কাঁটা তো কোন দূরস্থ, কোনো ধুলো বালিও লাগতে দেবে না। ধুলো বালি ছেড়ে ফেলার মতো ওই বিদ্যাপতিকে হত্যা করতে পূর্ব দিকে যাচ্ছে। খুশি তো ভাগ্নে? বাহ, আমার ভাগ্নে কত খুশি হয়েছে, টের পেয়েছিস তো তারা? আমাকে আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তোমার বুদ্ধি দিয়ে তুমি যে আমাকে ভুল বুঝবে সেটাই তো স্বাভাবিক। মনে রেখো, আমি আমার জন্য লড়াই করছি না। আমার ভাগ্নের সিংহাসনের পথে যেন কেউ কাটা হয়ে না দাঁড়ায়, তার জন্যই আমি লড়াই করছি। মহারাজ বা মহারানীর বিদ্যাপতিকে নিয়ে এত বাড়াবাড়ি আমার মোটেই ভালো লাগছে না চন্দ্রকেতু। আর বিদ্যাপতির মতো ধুরন্ধর মানুষ যে কি চায় সেটাই আমি বুঝতে পারছি না। তাই আমি আমার ভাগ্নের কোনো শত্রু রাখতে চাই না। সুতরাং তুমি আমাকে ভুল ভাবলে কি ভাবলে না, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। রাগ করিস না অজামিল, শান্ত হ। আমি তোদের উপর রাগ করে নিব। শুধু আমি যা বলছি তা মন দিয়ে শোন। কালই অবন্তীনগর থেকে আমরা ক্রমশ যাব কলিঙ্গর দিকে। পথে পড়বে ঘন জঙ্গল, উত্তাল নদী, দুর্গম পর্বত। তাই বিদ্যাপতিকে হত্যা করার অনেক সুযোগ পাবো আমি। হত্যা করবে বললেই কি আর করা যায়? বিদ্যাপতি নিজে যথেষ্ট সজাগ এবং অস্ত্র চালনায় নিপুণ।
তাছাড়া তোমাদের সাথে জোনা 50 সৈন্য থাকবে। তা সত্ত্বেও তুমি ওকে মারবে কি করে অজামিল? আমার হাতেও তো অস্ত্র থাকবে চন্দ্রকেতু, সুযোগও আসবে। কিন্তু বিদ্যাপতির মতো অশ্বিযুদ্ধ ও তীরন্দাজিতে নিপুণ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে তুই যদি না পারিস, তখন নিপুণ যোদ্ধার সাথে তুমি যুদ্ধ করবে কি করে অজামিল? বোকা আমি। অস্ত্র মানে কি শুধু ঢাল, তরোয়াল, তীর, ধনুক? আরো কত প্রাণঘাতী মারাত্মক অস্ত্র আছে, তা কি তুই জানিস? রানী গুন্ডিচা, তোমার স্নেহের বিদ্যাপতির গলায় কি ঝুলিয়েছ? মৃত্যুঞ্জয় কবচ। কোন মৃত্যুঞ্জয় কবচই তোমাকে আর বাঁচাতে পারবে না বিদ্যাপতি। এই কাল কেউটে তোমার সাথে যাবে। তোমার কবচ আমি ছিনিয়ে নেব, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মৃত্যু অবশ্যম্ভাবী, তোমার নিস্তার নেই। তুমি মরলে আমার ভাগ্নের সিংহাসনে বসার পথ মসৃণ হবে বিদ্যাপতি। সুতরাং তোমার নিস্তার নেই বিদ্যাপতি। সুন্দর বিদ্যা, সাহসী। বলছি তুমি ওই বিয়েটা ভেঙে দাও। হ্যাঁ, ওই অপাদ মুন্ডকের সাথে তুমি বিয়েটা একেবারে ভেঙে দাও। ললিতা, ওই ললিতা, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? কি এত ভাবছিস? আমরা যে এসে দাঁড়ালাম তুই তো টেরই পেলি না। হবু বরের কথা ভাবছিলি বুঝি? ও ললিতা, আর জঙ্গল পাহারা দিতে যাবি না? আমি কিন্তু বাকি সব মেয়েদেরকে ওখানে পাঠিয়ে দিয়েছি। এখন তীর ধনুক নিয়ে তোর জন্যই অপেক্ষা করছি। না রে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। তবে দেখিস, আমি নেই বলে যেন কেউ পাহারা দেওয়ার সময় গা ছাড়া না দেয়। আমার আর ভালো লাগে না। তোদের দুই বন্ধুর কি হয় বলতো? সকাল থেকে দেখছি গুঞ্জারও মুখ ভার, তোরও মুখ ভার। তাও ভালো তুই বাড়ি থেকে বেরোস, গুঞ্জা তো বেরোতেই চায় না। কি হয়েছে রে গুঞ্জা, মুখ ভার কেন? খালি এক প্রশ্ন, কি হয়েছে আর কি হয়েছে? এতক্ষণ এই একই কথা বলে বলে তিনটিরই আমার কানের মাথা খাচ্ছিল। আর এখন তুই, আমার যাই হোক, তোদের সবাইকে ঢাক পেটাতে কেন যাবো শুনি? বাবা গুঞ্জা, এত রাগ করার কি আছে? সামান্য কথা এত ঝগড়া করারই বা কি আছে? আমি কেন ঝগড়া করব? অত তেজ আমার কোথায়? আমি কি রাজকন্যে যে যা চাইবো তাই হবে? গুঞ্জা, আমরা সবাই বন্ধু সেই ছোটবেলা থেকে। আর আমি তো কোনদিনও নিজেকে রাজকন্যা ভাবিনি রে। তাছাড়া এমন কি জিনিস আছে যা আমি জোর করে চেয়েছি গুঞ্জা? এসব কথার মানে কি বল?
এবার বলো তুমি আমার সাথে বিয়ে করবে কিনা? আমি কিন্তু দেশি মানুষ নই বাবা, আমি হলাম গিয়ে রাজপুত্তুর। রাজপুত্তর? ভগবান সত্যি সত্যি মুখ তুলে চাইলো তাহলে। কি রে, উত্তর দে, বল এসব কথার মানে কি? রাজপুত্তর আমি বিয়ে করতে চাইলো, কিন্তু তুই তাকে কেড়ে নিলি। একটু স্বাস্থ্য ভালো তো কি হয়েছে? রাজপুত্তর তো, তাকে কেড়ে নিয়ে কাটা ঘাই নুনে ছিটা দিয়ে এখন আমার মানে জিজ্ঞেস করছে। কেমন বন্ধু, আমার ঢের বোঝা হয়ে গেছে। কি রে, বলবি না? আমি কি বলবো? আমার বলার মতো আছেটা কি? আমি না তোর মতো সুন্দরী, না তোর মতো তীর ধনুক চালাতে পারি। আমার মতো সাধারণ মেয়েকে নিয়ে তোর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ললিতা। এই তিনতিরি, আমি জঙ্গলে গেলাম, না হলে তো আবার 7 কথা শোনাবি। আসবি তো আয়। এই গুঞ্জা দাঁড়া। কি হয়েছে বলতো গুঞ্জা? ও তো কখনো এরকম করে না। নীল মাধবী জানে, বললে তো জানবো। শোন না, আমি জঙ্গলের দিকে যাচ্ছি। শোন না, তোর যদি শরীর খারাপ লাগে তুই বাড়ি যা, বুঝলি? হ্যাঁ, আমি এলাম। হ্যাঁ, তোমার 3 বন্ধুতে মিলে কি কথা হচ্ছিল গো? এই কে রে? আমি কানাই। তোমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল বুঝি? কি চাই তোমার এখানে? না, আসলে আমার গরুগুলো ওদিকে ঘাস খাচ্ছে, তাই ভাবলাম এই সুযোগে তোমার মাথাটা খেয়ে আসি। মানে? মানে তোমার মাথার পোকাগুলো খেতে এলাম। সত্যি, কি সব অজস্র বিচ্ছিরি বিচ্ছিরি পোকা তোমার মাথার মধ্যে সারাক্ষণ কিলবিল কিলবিল করছে। তোমার মতন এরকম সুন্দরী গুণবতী রাজকন্যে কোথায় স্বয়ম্বর সভা হবে, কোথায় দেশ বিদেশ জুড়ে বাছাই করা রাজপুত্রদের মধ্যে সেরা রাজপুত্রের গলায় মালা দেবে, তা না ওই ভুঁড়িদার মেয়েদের গায়ে হাত দিতে চাওয়া গোমুখ্য মণ্ডপটাকে বিয়ে করতে চলে যাচ্ছে। আচ্ছা ললিতা, তোমার কি নিজের উপর একবারও রাগ হয় না? এই, তোমাকে বলেছি না আমার বিয়ে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি যা করছিলে তাই করো, গিয়ে যাও। বারে, তোমার বিয়ে নিয়ে আমি মাথা ঘামাবো না তো কে ঘামাবে? আমি তোমার বন্ধু না? বন্ধু? হ্যাঁ, বন্ধুই তো। তুমি আমার গরুগুলোর ঘাস খাওয়ার ব্যবস্থা করে দিলে, তুমি আমার কত উপকার করলে। তুমি আমার বন্ধু হবে না কে বন্ধু হবে? দেখো, তুমি আমার উপকার করেছো, এবার আমি তোমার উপকার করব। ওই মণ্ডপটার সাথে আমি তোমার কিছুতেই বিয়ে হতে দেবো না, কিছুতেই না। খবরদার কানাই, অমন কাজ তুমি করবে না। তোমাকে বলেছি না আমি, আমার বাবার কথার বিরুদ্ধে আমি কখনো যাই না। বাবা যা ঠিক করেছেন তাই হবে। এ তো তোমার মনের কথা নয় গমি, এ তো মুখের কথা। মুখের কথা কে বলেছে শুনি? বারে, কে আবার বলবে? আমি বলছি। তুমি এতক্ষণ এখানে একা একা দাঁড়িয়ে তুমি কার কথা ভাবছিলে শুনি? আমার বলে যাওয়া সেই বিদ্বান সাহসী সুন্দর ছেলেটার কথা না? আমি ঠিক বলেছি? ঠিক বলেছি বলো? আমি ঠিক বুঝতে পারি, আমি সব জানি, সব বুঝতে পারি আমি। আমার চোখকে ফাঁকি দেওয়া। কখন থেকে আমার মাথাটা খাচ্ছে। তুমি যাও তো, গরু চড়াচ্ছিলে, যাও গিয়ে গরু চড়াও, আর আমাকে দয়া করে যেতে দাও এখন। ললিতা, ললিতা আমার কথাটা শোনো। আর ললিতা, ললিতা, বিদ্যাপতি, আমরা মালব্য রাজ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি। ওদিকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আমার মনে হয় আমাদের এখন এই স্থানে শিবির ফেলার আদেশ দেওয়া উচিত। নেওয়া যাবে।
আমার মনে হয় সূর্যাস্ত হওয়ার আগে আমাদের এই জঙ্গল পেরিয়ে যাওয়া উচিত। জঙ্গল তো তোমাকে পেরোতে দেওয়া যাবে না বিদ্যাপতি। জঙ্গলের মধ্যেই তোমাকে কাল কেউটের ছোবল খাওয়াতে হবে, তাহলেই সবাই বিশ্বাস করবে এটা নেহাতি দুর্ঘটনা। জঙ্গলে তো বিষধর সাপ থাকতেই পারে, তাদেরই কেউ একটা হয়তো বিদ্যাপতিকে দংশন করেছে। সৈন্যরাও আমার কথা সমর্থন করবে। কি হলো অজামিল, এত কি ভাবছো তুমি? ভাবছি যাত্রা শুরুর আগে রানীমা বারবার করে সাবধান করে দিয়েছিল যাতে তোমার নিরাপত্তার কোনো ত্রুটি না হয়। দেখো বিদ্যাপতি, এই গভীর জঙ্গল আমরা যদি পার করতে না পারি তাহলে অন্ধকার নামলে আরো বিপদ বাড়তে পারে। আমার মনে হয় তাই আলো থাকতে থাকতে এই স্থানে আমাদের শিবির ফেলা দরকার। আর সৈন্যরা এতটা পথ হেঁটে এসে নিশ্চয়ই ক্লান্ত। বেশ, তাহলে এখানে শিবির ফেলা হোক। বেশ, আজকের মতো বিশ্রাম, এখানেই শিবির ফেলা হোক। রাতটুকু নামতে দাও বিদ্যাপতি। আমার এই ঝুলিতে তোমার মৃত্যু দূত অপেক্ষা করছে। আচ্ছা অজামিল, আমায় একটা কথা বলো, তোমার এই ঝুলিতে এমন বিশেষ কি আছে? আমাদের যাত্রা পথে যা যা জরুরি জিনিস লাগতো সেসব তো মহারাজ পাঠিয়েছে, আলাদা করে কি এমন বহন করে নিয়ে যাচ্ছ? কি সর্বনাশ! বিদ্যাপতি কি কিছু সন্দেহ করছে? না, আমাকে আরো সতর্ক থাকতে হবে। আর বলো না, ওই আমার এক স্বভাব, ঘর থেকে বেরোলেই ঔষধি নিয়ে বেরোই, পথে কখন শরীর খারাপ হয়ে যায়। ওষুধ? তুমি চিকিৎসার কাজও পারো নাকি? একটু আধটু। তবে এই ঝুলিতে শুধু আমার জন্য ঔষধি নেই, তোমার চিকিৎসারও ব্যবস্থা আছে। আমার? কিন্তু আমার কেন? আমি তো সম্পূর্ণ সুস্থ। তাছাড়া ভিন রাজ্যে জল হাওয়ায় আমি অসুস্থ হই না। বারে, রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীর কথা ভুলে গেলে? উনি বলেছেন না তোমার মস্ত বড় ভাড়া আছে, তাই সব সময় সাবধানে থাকতে হবে। ঈশ্বর না করুন পথে যদি কোনো বিপদ আপদ হয়, প্রাথমিক চিকিৎসাটুকু করতে পারবো, তাই ঔষধি, খল, নুড়ি সব নিয়ে এসেছি। সত্যি অজামিল, তুমি পরম বন্ধুর মতো আমার ভালো মন্দর কথা ভেবেছো। আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বন্ধু বলছো, আবার কৃতজ্ঞতার কথাও বলছো? বন্ধুত্বে কৃতজ্ঞতা হয় না বন্ধু। বেশ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না বন্ধু। আচ্ছা, আমি একটু এগিয়ে দেখি। বন্ধুই তো শত্রু হয়ে পিছন থেকে ছুরি মারে বিদ্যাপতি। এই, তোমরা সব এগিয়ে যাও, সামনে গিয়ে শিবির ফেলো। আজই তোমার জীবনের শেষ রাত বিদ্যাপতি। এখন শুধু রাত্রি নামার অপেক্ষা।
ডালায় সব সাজানো আছে তো ঠিক মতো শান্তা? হ্যাঁ, তাও একটু তুমি দেখে নাও না। বাবা হ্যাঁ, ওই কুকুটরাজের বউ শুনেছি ভীষণ দেমাক, তেমনি মেজাজ, সামান্য কারণেই নাকি আবার অনর্থ বাদিয়ে ছাড়ে। জানি না অমন তরচাল শাশুড়ির পাল্লায় পড়ে আমাদের মেয়েটা কেমন থাকবে। আসুন রানীমা, আসুন আসুন আসুন। আপনি আসাতে আমাদের গ্রাম ধন্য হয়ে গেল। আসুন রানীমা, আসুন। কোথায় থাকি আপদ? তা তুমি বুঝি মেয়ের বাপ? আগে না, উনি সবল রাজ বিশ্বা বসু। কই, আমাকে তো তুমি অভ্যর্থনা করে বরণ করলে না। আগে রানীমা, আমি তো আগেই আপনাকে স্বাগত জানালাম। এই মোহনা, রানীমাকে বরণ কর। বরণ ডালাটা কোথায় গেলি? কোথায় গেলি অনামুখর দল? দল আমাকে। কই গো, কোথায় গেলে? চিরকালে হার জ্বালানি আপদ মহারাজা কুকুরচন্দর গেলে কোথায়? একটা দরকারি কথা কইতে এসে কোথায় সাজিয়ে রইলে? কাছে এসো। এই তো আমি এখানে। চোখের মাথা তো খাইনি, দেখতেই পাচ্ছি তুমি এখানে। তুমি বোধহয় অন্ধ হয়ে গেছো, নাহলে এইরকম একটা ঘরে আমার ছেলের বিয়ে ঠিক করো। আমার বলে কত সাত ছিল, আমার 7 রাজার ধন এক মানিক ছেলে, তার উমা শোনো না, তোমার স্বাদ এখানেও পূর্ণ হবে। এটাও তো রাজবাড়ি, আমার রাজকন্যের মতো বউ আমি। মুখে মুখে কথা আমি সহ্য করতে পারি না। ধনুক দিয়ে পিটিয়ে না মুখ বন্ধ করে দেব। কত ছাড়া তোকে আমি ছোট থেকে পই পই করে শিখিয়েছি, কখনো শ্বশুর ঘরের কথা ভালো বলবি না। শ্বশুর বাড়ির যা কিছু দেখবি খারাপ দেখবি। ভুলে গেলি নাকি আপদ? মনে থাকবে? বাবা গো, বাবা কি করবে? রানীমা বলছি, দয়া করে যদি একবার ঘরে আসেন, আমার মেয়ে ঘরেই আছে। ছেলের বিয়ের আগে তার সৌর ঘরে গিয়ে সে দেব, তেমন মেয়ে মানুষ এই কোকিলা সুন্দরী নয়। আমি এখানে এসেছি বরপণ নিয়ে কথা কইতে আর মেয়ে দেখতে। তবে এখানেই নিয়ে আসি রানীমা। খুব সুবিধে না? কোণে দেখায় আলো, এ কোণেকে দেখিয়ে আমাকে পছন্দ করা খুব সুবিধে না? সে কোণে যেমন খুশি দেখতে হোক, আমার কিচ্ছুটি যায় আসে না। বরপণটি কিন্তু আমার ঠিকঠাক চাই। হ্যাঁ বলো। আমি কি বলবো?
বলি ঘর থেকে পাখি করানোর মতো শিখিয়ে এলুম যে বরপনের কথাটা, এবার সেগুলো উগরে দাও দেখি। হ্যাঁ মনে আছে মনে আছে, ওখান থেকে শুরু করলাম। বলছি ওই যে ধুতি চাদর মাদুর তোষক ঘর বাড়ি রান্না বাটি মাদুর তোষক। মাদুর তোষক তো আগে বলে ফেলেছি না গো। কাকে বে করেছি আমি? কোন রাজা রে? বলি গয়না গাঠির কথাটা কে কইবে শুনি? তুই ধমকাচ্ছ কেন? তুই তো জানো তুই ধমকালে আমার সবকিছু গুলিয়ে যায়। হেমা হেমা, তুমি দমকালে বাবা সব কিছু গুলিয়ে যায়। মন ভ্রমরা ডাকছে শোনো, গুনগুনিয়ে প্রেমের গানে। মন ভ্রমরা ডাকছে শোনো, গুনগুনিয়ে প্রেমের গানে। আলো ভেবে ছুটছো কেন দূরালে আর আহ্বানে? দোহাই সখা জ্ঞানের বোঝা সামনে রাখো যতই আছি, পাঁচজনে যা বুঝবে ভালো সেটাই ভালো আমার কাছে। পাঁচজনে যা বুঝবে ভালো সেটাই ভালো আমার কাছে। এমন বোকা সখী আমার, ভাবতে আমার শরম লাগে। ফরম দেখে বাঁচি নে আর নিজের ভালো বোঝো আগে। ফরম দেখে বাঁচি নে আর নিজের ভালো বোঝো আগে। ও বেনু বাজাও ধেনু চড়াও ওসব নিয়েই থাকো। বেনু বাজাও ধেনু চড়াও ওসব নিয়েই থাকো। আমার উপর কইলে কথা রক্ষা পাবে না গো, রক্ষা পাবে না গো। রাগলে তোমায় সুন্দরী গো মধুর লাগে ভারী। মনের কথা শোনো সখী বলছি বারংবারই। নিজেকে ভাবো কি জগতের নাথ, দিমাগ তোমার ভারী। একটি তীরে ভাঙবো তোমার সকল জারি জুরি। সকল জারি জুরি গো সকল জারি জুরি। সকল জারি জুরি গো সকল জারি জুরি। নয়ন মোহন পুরুষ সে যে ধর্মপথেই চলবে। সে যে তোমার জীবন সাথী সখার কথাই চলবে। নিজের দোষে পূর্বে কপাল জীবন ভর অস্বস্তি। ও যাকে খুশি করব বরণ ইচ্ছে আমার চাও। যাকে খুশি করব বরণ ইচ্ছে আমার চাও। কে হে তুমি গুরু ঠাকুর এই উপদেশ দাও। কে হে তুমি গুরু ঠাকুর এই উপদেশ দাও। এই উপদেশ দাও। বাবা, ললিতার হবু শাশুড়ি কোকিলা সুন্দরী কি চিৎকার করে! সর্দারের কাছে কত পঞ্চায়েছে বিয়ের জন্য। কি হলো? হঠাৎ উঠে দাঁড়ালে কেন? এরা বরপণ চাইতে এসছে। বাবা, আকাশ থেকে পড়লি যেন। কোনোদিন শুনিসনি বরপণ কথাটা বুঝি? শুনবো না কেন? কিন্তু আমার বিয়ের জন্য বাবাকে বরপণ দিতে হবে এ কথা আমি কখনো ভাবিনি। বলবে নাই বা কেন? সে রাজা হোক বা প্রজা, মেয়ে পার করতে হলে বরপণ সবাইকেই দিতে হয়। পার করা মানে কি? হ্যাঁ, পার করা মানে কি? আমাকে কি বাবা ঘরে রাখতে পারছে না? যেরকম খুশি একটা বিয়ে দিয়ে দিলেই হলো। আরে না কারা? আমি কি করে কেনা বেচা জিনিস?
আমাকে ওরা কেনা বেচার জিনিস মনে করে? যে আসবে টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে চলে যাবে? আরে মুন্ডুকের কি এমন যোগ্যতা আছে যাকে বরপণ দিতে হবে? তবু তো তাকেই বিয়ে করতে যাচ্ছিস, ছেড়ে দে না মন্ডুককে, তাহলে আমার পথ পরিষ্কার হয়। না না, এসব পণটার আবার কি? হ্যাঁ, বাবা কোনো পণ দেবে না, আমাকে এর একটা ভিত করতেই হবে, করতেই হবে আমাকে। ললিতার লক্ষ্মীমা, এরকম করিস না, এরকম করিস না। ও যেরকম কুকুররাজ ওরকম কোকিলা সুন্দরী, ওদের সাথে যুদ্ধে জেতার ক্ষমতা আমাদের নেই রে। তুই একটু শান্ত হটে, একটু শান্ত হ। তোর দল সবকটা যুদ্ধের আগেই তো হেরে বসে আছিস। একবার লাগুক না যুদ্ধ, দেখবো ওরা কি করে। আগের বার ছেলের নাক কেটেছি, এবার বাবার কান কেটে নেবো আমি। কথাটা কিন্তু ললিতা ঠিকই বলেছে রে তিনতিরি। অমন ঘরে ললিতার মতো মেয়ে কিছুতেই সুখী হতে পারবে না। দরকার নেই ওর মন্ডুকে বিয়ে করে। তুই থামবি গুঞ্জা? এই অলক্ষণে কথা বলা রোগটা তোর এখনো গেল না না? ও মা, আমি আবার কি বললাম? শুধু তো এটাই বললাম যে অমন ঘরে ললিতার মতো মেয়ে কিছুতেই সুখী হতে পারবে না। গুঞ্জা, তোর কি ব্যাপারটা বলতো? জবের থেকে শুনেছিস মন্ডুকের সাথে ললিতার বিয়ে, তুই কেমন যেন একটা হয়ে গেছিস। কেন করছিস রে? তুই কি চাস না ওদের বিয়ে হোক? ও মা, আমি চাইবো না কেন? আমার চাওয়া বা না চাওয়াতে কি বা এসে যায়? হোক না ওদের বিয়ে, তাতে আমার কি? চাই কি করে ললিতার সাথে রাজপুত্রের বিয়ে হোক? আমরা যে দুজন দুজনকে মন দিয়ে ফেলেছি, ললিতা ওকে চায় না, শুধু রাজকন্যা বলেই ওদের বিয়ে হচ্ছে। হে নীলমাধব, তুমি যদি সত্যিই থাকো তাহলে ওদের বিয়ে ভেঙে দাও ঠাকুর। তাহলে দেনা পাওনার কথাবার্তা সব পাকা হয়ে গেল। দেখো বাপু, এর যেন কোন রকম অন্যথা না হয়। আমি কিন্তু বিয়ের আগে নিক্তি দিয়ে সব মেনে নেব। দুদিন বাদে আমার মন্ডুক হবে এ রাজ্যের রাজা, আর তোমার মেয়ে হবে রানী। কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে বাচ্চা। কিছু না দিয়ে কি এত বড় জিনিসটা পাওয়া যায়? এই ভন্ডুলে, বিজ্ঞানীটা কে ধরবে শুনি? আমার বাপ। এই যে রানীমা, মরণ, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন শুনি? কোথায় সেই শাওড়া গাছের পেতনি যাকে দেখে বাপ বেটা একেবারে মজে গিয়ে বিয়ের সম্বন্ধ করে ফেললো? তাকে একবার নিয়ে আসো, কোণে দেখা আলোতেই কোণেকে দেখে যাই। আমি এক্ষুনি নিয়ে আসছি রানীমা। আরে কিরে তিনতিরি, গুঞ্জা, তোদের হলো? ললিতাকে এবার নিয়ে আয়। ললিতা আচ্ছি। এই নির্লজ্জ বেহা, মুখ ঘোরা ঘোরা বলছি। মুখ ফেরাবো মা? আমি আমার বউকে দেখবো না? না, মুখ ফেরাও। কি হলো? কথা কানে গেল? ঘোরাচ্ছি তো। এই সব মরদ মুখ ঘোরাও, ঘোরা ঘোরা। বলছি ছেলেরই তো বউ হবে, দেখার ইচ্ছে হয়েছে, একটু দেখুক না। না না না, ঠিক আছে ঠিক আছে। ও বাবা মুন্ডা, ওদিকে একদম তাকাবে না বাবা। হ্যাঁ আচ্ছা বাবা, দেখবো না। আমার ললিতাকে আমি দেখতে পাবো না। বাপরে বাপ, এত সুন্দরী বউ যদি ঘরে আসে তাহলে তো দুদিন পরেই আমাকে শিল নোড়া দিয়ে ছেঁচবে। তার উপর আবার যুদ্ধ টুদ্ধও করতে জানে। না 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 না, বেড়াল প্রথম রাতেই মারতে হবে। হ্যাঁ গো মেয়ে,
শুধু কি তীর ধনুকি চালাতে জানো, না রান্না বান্নাও কিছু জানো? আমার বেটাকে কি পোড়া খেয়েই থাকতে হবে নাকি? কি হলো বাচ্চা? মুখ দিয়ে যে বাকি সরছে না। বলি রান্না বান্না কিছু জানো? ললিতা, ললিতা, এই সুযোগ। বলো বলো রান্না করতে জানি না। ব্যাস, তাহলেই বিয়েটা ভেঙে যাবে। বলো বলো বলো, রান্না করতে জানি না, রান্না করতে জানি না, বলো। হ্যাঁ জানি, আমি সবকিছু রাঁধতে জানি। তা বলো দেখি, পায়েসে কি ফোড়ন দেয়? পাঁচ ফোড়ন, পাঁচ, বলো পাঁচ ফোড়ন। মিথ্যে না বললে তুমি এই বিয়েটা কিছুতেই ভাঙতে পারবে না ললিতা। শূন্য ফোড়ন। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, চমৎকার উত্তর দিয়েছে মেয়ে। যেমন প্রশ্ন তেমন উত্তর। সত্যি তো, পায়েসে কি ফোড়ন দেয় না? ও তো মুখে মুখে চোপা নাড়ছো। তা সাজগোজের কিছু জানো? বলো তো, কপালে আগে কুমকুম দেয় নাকি চোখে আগে কাজল? প্রথমে প্রথমে কপালে কুমকুম, তারপরে চোখে কাজল। আগে কাজল, পরে কুমকুম। ঠিক বলেছি, ঠিক বলেছি। চোখ সুন্দর না হলে কপাল দেখবো কি করে? আগে তো কাজল, তারপরে তো কুমকুম। বন্ধ! চলো সব। আচ্ছা সৌরাজ, আপনার রানী কিভাবে মরেছিল? আসছি আসছি, একটু চোখের আড়াল হয়েছে কি? আসছি বললাম তো। বলছি, আপনি খুব ভাগ্যবান। আসি। চলো বাবা, চলো।
আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। এতকাল বাদে যখন আমি আমার ইষ্ট দেবতার সন্ধান পেয়েছি, তখন যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে হবে। নীলমাধবকে কোনো রকম তো অনুমানও করতে পারছি না, অথচ নীলমাধবের সন্ধান না করতে পারলে মহারাজের অশান্ত মনকে তো আমি শান্ত করতে পারবো না, আর মহারাজের মনের শান্তি না আনতে পারলে তো আমার এই জীবন অর্থহীন। না না, নীলমাধবের সন্ধান আমায় পেতেই হবে, যেভাবেই হোক আমায় পেতেই হবে।